জীবন খাতার প্রতি পাতায় যতই লিখো হিসাব নিকাশ কিছুই রবে না। লুকোচুরি এই যে খেলায় প্রাণের যত দেয়া নেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লিখো হিসাব নিকাশ কিছুই রবে না। কণ্ঠ ভরা এ গান শুনে ছুটে তুমি এলে দ্বারে, চোখে দেখেও এত করেও চেননি কবু তারে। অবহেলা সয়েও তবু আমায় তুমি নাও গো ডেকে, সে তো কবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লিখো হিসাব নিকাশ কিছুই রবে না। যে আখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে, সেই হাসি কাঁচের ঝাড়ে মোমের বাতি জেলে রেখে। জানি আমি আমারে নয় এ গান আমার ভালোবাসো, নিজের ভুলে পথের ধুলায় পরশ মানিক ফেলে আসো। তোমার প্রাণের ওই ঠিকানায় দেখে আমায় তবু কি গো ডেকে লবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লিখো হিসাব নিকাশ কিছুই রবে না। লুকোচুরি এই যে খেলায় প্রাণে যত দেয়া নেয়া পূর্ণ হবে না। आहा मार डाला, क्या बात है। স্বাগতম সুরের গল্প অনুষ্ঠানে। প্রথমেই এমন সুর যে সুরে সিক্ত হয়ে গেলাম, ভাষা হারিয়ে ফেলেছি। আমি এই ভদ্রলোককে নতুন করে পরিচয় করিয়ে দিতে চাই না, কিন্তু আবার পরিচয় করিয়ে দিতে চাইও যে এইরকম একজন গুণী শিল্পী পয়দা হওয়াও অনেক দুরূহ ব্যাপার। আমরা মনে করি স্যামসন সরকার আমার প্রিয় দাদা, এই দাদার সাথে অনেক গান বাজনা করেছি, অনেক জায়গায় ট্যুর করেছি, অনেক অনেক স্মৃতি। কিন্তু ওনাকে বেশিরভাগ মানুষই চেনেন যে উনি বাজাচ্ছেন, তবলা বাজাচ্ছেন, কিন্তু ভেতরে যে উনার এইরকম গভীর সুর লুকিয়ে আছে এইটা হয়তো অনেকে জানেন না। আজকে আমরা জানবো। আমরা এই সুরের গল্প অনুষ্ঠানের মাধ্যমে স্যামসন দাস
যে জীবনের সুরের জার্নি, কিভাবে এই সঙ্গীত জগতে আসা, কিভাবে সঙ্গীতকে আপন করে নেয়া, সঙ্গীতের ভিতর দিয়ে জীবন অতিবাহিত করা, এই সব গল্প আমরা শুনবো। মানে থাকে না যে গান শোনার পরে আমার গুজবাম হচ্ছে, মানে লোম দাঁড়িয়ে যায়। এত সুন্দর মায়াবী কণ্ঠ, এত সুন্দর প্রেজেন্টেশন, এত সুন্দর থ্রোয়িং, মানে আমার মাঝে মধ্যে মনে হয় পারি না, আমিও পারি না। দাদা কেমন আছেন? অনেক ভালো আছি দাদা, আমি খুবই আনন্দিত এবং আমি খুব আহ্লাদিত হয়ে পড়েছি যে আপনার সাথে বসে গান বাজনা করবো এবং আপনার এই যে গল্প জানবো, সুরের গল্প। আর যে গান আপনি শোনালেন, মরে গেলাম। আমি অনেক খুশি, অনেক আনন্দিত। এই গৃহের মানে আমি গৃহে পাড়া দিতে পেরে, আসতে পেরে আমিও খুব খুশি। মানে আমার নিজের অভিব্যক্তি যদি আমি বলতে পারি, আমি এটাও চাই যে আমি কিছু বলতে চাই, গানও করতে চাই, তবলাও বাজাতে চাই। আমরা দেখলাম যে একজন সচরাচর যেটা হয়, আমরা হয়তো গান করি, কিন্তু উনি তবলা বাজিয়ে সঙ্গতের সাথে নিজে গান গাইলেন। এটা কিন্তু একেবারে সহজ ব্যাপার না, এবং তাল, ছন্দ, লয় এবং তার যে সুরের যে ব্যাকুলতা, এই সমস্ত কিছু বজায় রেখে যে গান বাজনা করা অসাধারণ। বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। দাদা, কবে থেকে আপনার সঙ্গীতে আগমন? কবে থেকে মনে হলো গান গাইতে পারি বা গান গাইতে চাই, বা কিভাবে আসলো এই সঙ্গীতের ভাবনা? আমি 10 বছর বয়স থেকেই আমি তবলা, 10 বছর বয়স যখন আমার, তখন আমি গানের সঙ্গে, আমার বাবা গাইতেন, বাবার সঙ্গে বাজাতাম, কিন্তু আসলে কি বাজাতাম এটা আমি কোনো কিছু বুঝতাম না। তখন আমার বাবা আমাকে বলে দিতেন যে এটা কাহারবা তাল। তারপরে দাদরা তালের গান যখন গাইতেন আমি বাজাতাম 1 2 3 4 5 6 মাত্রা দিয়ে। বাবা বলতেন যে এটা দাদরা তাল। বা আমার বাবার অনেক অবদান আমার তবলা বাজানোর পিছনে। কিন্তু বাবা গানের যে এত ভালো কণ্ঠ, এটা বাবার কাছ থেকেই পাওয়া। এটা পরিবার থেকে এসেছে, যেহেতু আমার দাদাও গান গাইতেন, আমার বাবার বাবা। আচ্ছা। আমার বাবাও গান করতেন, বড় ভাই গান করতেন, বড় ভাই তবলা বাজাতেন। ওইভাবেই গানে তবলায় আসা, তবলা বাজাই। আর একটু জিদের বশবর্তী হয়েও আমি তবলাটা বাজাই। আমার ভাই একদিন তবলা ওই সুর করতে গিয়ে তবলাকে আমি ফেসে গিয়েছিল তবলা। তখন আমার ভাই এসে বলল যে তবলা তুই ধরেছিস? বললাম হ্যাঁ। তবলা কি করেছিস? আমি বললাম আমি একটু সুর করতে গিয়েছিলাম, তবলা তো ফেটে গেছে। আমাকে খুব জোরে উনি একটা চড় মেরেছিল আমার গালে, আমার এখনো মনে আছে। এখনো মনে হচ্ছে যে চরের যে আঘাতটা পেয়েছিলাম আমি, এখনো মনে হয় ওইটা আছে। যাক, এটা আমার জীবনকে ইয়ে করেছে, মানে এটা আমাকে কাজে লেগেছে। ওনার যে চপেটাঘাত, এটা আমার অনেক বড় কাজে লেগেছে। পরে আমি একজন ভালো তবলা শিল্পী হতে পেরেছি কিনা জানি না, আপনারাই বলবেন। আমি চেষ্টা করে যাচ্ছি আর কি এখনো। আর গানের কথা বলতে গেলে 80 দশক থেকেই আমি আসলে গানটা আমার ভিতরে ছিল, আমি করতাম, কিন্তু 80 দশক থেকে আমি গান শেখানো শুরু করলাম আর কি। আর আমাদের লিওনার্ড শেখর গোমেজ, উনি এখন নিউজিল্যান্ডে আছেন। উনি প্রফেসর লিওনার্ড গোমেজ, উনি নটরডেম কলেজের ইংলিশ প্রফেসর ছিল, পরে উনি নিউজিল্যান্ডে চলে যান, অকল্যান্ডে এখন আছেন। মাঝে মাঝে আসেন, আমার সঙ্গে সঙ্গত করেন। কিন্তু শেখরদাও বলে যে তুমি শ্যামল মিত্রের গানগুলা অনেক সুন্দর করে গাও, অন্য গানও গাও, কিন্তু শ্যামল মিত্রের গানটা আসলে অনেক ভালো হয় তোমার। আমি জানি না আমার হয় কিনা, আপনারাই বলবেন, সবাই বলবে, শ্রোতারা বলবে। আমি নিজেই বলছি যে হয়, মানে আপনি একজন আলাদা রকমের হয়। এত ভালো লাগা, যেটা বলবো যে এখনকার অনেক মানুষ হয়তো গান করেন, কিন্তু সবার গান হয়ে ওঠে না। আপনার গান যেমন গান হয়ে উঠে আমাকে আন্দোলিত করেছে।
সবার কাছ থেকে এরকম পাওয়া যায় না। আহা, আমরা গল্প শুনছি, প্রাণের মানুষ শ্যামসুন্দর জীবনের গল্প, জীবনের সুরের গল্প। এই যে চপেটাঘাত, এটা আমরা হয়তো এমনিতে জানতে পারতাম না, কিন্তু আজকে আমাদের সৌভাগ্য যে শ্যামসুন্দর মতো একজন শিল্পী তৈরি হতে গেলে পেছনের কি ইতিহাস থাকতে হয় সেগুলো আমরা শুনছি, জানছি এবং জানবো। আমরা আরেকটা গান শুনতে চাই। হ্যাঁ, আমি বেশ কয়েকটি গান করব শ্যামল মিত্রের। আমি চেষ্টা করব একই ছবির কয়েকটা গান করতে। আচ্ছা। আমি প্রথম যে গানটি করলাম এটি হলো দেয়া নেয়া ছবির গান। শ্যামল মিত্রের সুর, শ্যামল মিত্রের কণ্ঠ এবং পুরা সঙ্গীত প্রযোজনা, পুরা মিউজিক সব শ্যামল মিত্র করেছেন। ছায়াছবি ছিল দেয়া নেয়া। তা আমি প্রথমে দেয়া নেয়ার গানটি করলাম জীবন খাতার প্রতি পাতায়। এখন আবার দেয়া নেয়ার আরেকটা ভালো গান, আরেকটা সুন্দর গান আপনাদের সকলের শোনা, এটা আমি চেষ্টা করছি, দ্বিতীয় গানটা। কি গান? আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আর ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথা থরো থরো অগণ কাপা। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আর ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত দেখেছি স্বপ্নের তুলি দিয়ে, তাই তোমার যে ছবি এঁকেছি। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন হৃদয় রামধনু খুশিতে মাখা। তাই কি গানের সুরে আজ ঘরে আমার এ নিখিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আর ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। ও হো 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 হো, ও হো হো হো। মানে এই যে মেলোডি, এই যে সফটনেস, গানকে আদর করে গাওয়া, পরিমিতির মধ্যে থাকা, এক্সট্রা কোনো অর্নামেন্টেশন না দেওয়া, গানকে ভালোবেসে সামনে আনা। আহা, অনেক কিছু শেখার আছে দাদা। বাহ, অনেক কিছু শিখছি, এটাও শেখার। মানে আমি গান গাইতে পারি বলেই আমি সব পারি না। সঙ্গীত বা যে কোনো বিদ্যা বিনিময়ের জিনিস। অবশ্যই। যে আপনি গাইছেন, আমি শুনছি, কিন্তু আমি শোনার সাথে আমি শিখছিও। আপনারা কি ভাবছেন জানি না, এটাই হচ্ছে শ্যামসুন দা। আমি সবসময় চাইতাম যে শ্যামসুন দাকে, আমি কেউ না, কিন্তু শ্যামসুন দাকে মানুষের কাছে, জনমানুষের কাছে আমার মতো করে পরিচয় করিয়ে দেব যে এই যে এরকম একজন শিল্পী কিন্তু এই দেশে আছে। এইরকম শিল্পী থাকার পরেও কি যে হলো আমি ঠিক জানি না। শ্যামসুন দা কিন্তু একজন প্রথিতযশা
শিল্পী এবং ঘরে ঘরে তার নাম লেখা হওয়ার কথা ছিল। আমরা তাকে শ্রদ্ধার সাথে রাখি, শ্রদ্ধার সাথে দেখি। এবং স্যামসন দা বরাবর আমার প্রিয় মানুষ, প্রিয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যখন কোনো গানের সাথে সঙ্গত করেন কোনো দিনই ডিস্টার্ব হয় না, কখনোই মনে হয় না অতিরঞ্জিত বাজাচ্ছেন। যখনই প্ল্যাটফর্মটা দেয়া হয় তখন তিনি বাজান। আহা দাদা, তারপর কি হলো? তারপর যাচ্ছেন? তারপর আমি যখন নাকি যুদ্ধের সময়, আমার বয়স 10 বছর, তা আমি আমার বাবার সঙ্গে তখন থেকেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে গানগুলো ছিল, যেমন জয় বাংলা, বাংলার জয় ছিল, তারপরে ছিল শ্যামল মিত্রের গাওয়া ছিল বাংলার বৌদ্ধ, বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, তারপরে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, যা গহন শূন্য বন্দি উঠুরে যত। তখন আমার বাবা ওই আগরতলা যখন ছিলাম আমরা যুদ্ধের সময়, তখন আমার বাবা দেখতাম যে 10-12 জনকে নিয়ে ওই গানগুলা গাইছেন। তখন থেকে গানগুলো কিন্তু আমার ঠোঁটস্থ। এবং আমার অনেক ভাগ্য হয়েছিল এটা। পরে আমার সৌভাগ্য হয়েছিল সমর দাস সুরকার, বাংলাদেশের প্রখ্যাত সুরকার সঙ্গীত সমর দাস, ওনার একটা স্কুল ছিল ইস্কাটনে। ওইখানে আমি 81 সাল থেকে বাজাতাম। তা আমার অনেক বড় সৌভাগ্য হয়েছিল ওনার সাথে, মানে 3 মাস উনি যে প্র্যাকটিস করেছিলেন রিপ্রোডাকশন করার জন্য গানগুলোকে, আবার ওখানে আমার তবলা বাজানোর সুযোগ হয়েছিল। তো সেই জন্য গণসঙ্গীত গুলা কিন্তু আমার অনেক ভালো জানা এবং অরিজিনাল ভাবে জানা আছে আমার। উনি কি কি বাদ দিয়েছিলেন, আগে কি ছিল বাদ দিয়েছিলেন, ইম্প্রোভাইজেশন করেছিলেন, ওইগুলো আমার মনে আছে। তা আমি ওইভাবে আসলে কিন্তু গণসঙ্গীতটা ট্রেন আপ করতে পারি। এবং যদি আপনি যদি মনে করেন, সাপোজ মনে করেন আপনি শ্যামল মিত্রের একটা গান যদি কেউ গাইতে চায়, শ্যামল মিত্রের গান গাওয়া কিন্তু অনেক কঠিন। বাংলা গানের উনি মেলোডি সং এর মানে একদম স্রষ্টা বলা যায়। মান্নাদের অনেক অন্য কথা, উনি আবার ক্লাসিক্যাল, মানবেন্দ্র। তো শ্যামল মিত্র ক্লাসিক্যাল জানতেন। দোলে দোদুল দোলে ঝোলনা, এই গানটা শুনলে মানবেন্দ্র শ্যামল মিত্র, এই গানটা এই ছবিরই, দেয়ানিয়া ছবিরই, তখন বোঝা যায় শ্যামল মিত্র কিন্তু ক্লাসিক্যাল অনেক ভালো জানতেন, অনেক ভালো ক্লাসিক্যাল জানা ছিল, নাহলে এত ভালো সুর করেন কিভাবে উনি গান। যাক, তা শ্যামল মিত্রের গানগুলো আসলে যদি কেউ শ্যামল মিত্রের মতো করে কাছাকাছি গাইতে চাই, অরিজিনাল যে ব্যাপারটা আছে, টেকনিকটা, ওইটা কিন্তু আমি আশা করি আমি বলে দিতে পারবো। তাহলে কিন্তু ওর গান গাওয়াটা ভালো হবে। এমনি কিন্তু হুবহুব কিন্তু রেকর্ড শুনে সবাই কিন্তু গানটা হুবহুব করে উঠাতে পারে না। এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। যে সাবিনা ইয়াসমিনের একটা গান শুনে, যেমন সাপোজ যে উনি যে গানটা আছে, এই আমি তোমার বধূ তুমি আমার স্বামী, এই যে একটা গান, এটা যে উনি যে ওনার যে গানের আবেদন সাবিনা ইয়াসমিনের, এটা কিন্তু আমি মানে মেল আর্টিস্ট হয়ে ফিমেলদেরকে আমি দেখাতে পারি, একদম অভিনয় করে দেখাতে পারি যে সাবিনা ইয়াসমিন আসলে কেমন করে উনি করলেন জিনিসটা। এটা কিন্তু দরকার কিন্তু প্রত্যেকটা শিল্পীর ক্ষেত্রে। সবাই কিন্তু ভালো গান গায়, সবাই কিন্তু গলায় খুব ভালো সুর আছে, কিন্তু গান গাওয়ার কিন্তু অনেক সুন্দর সুন্দর টেকনিক আছে। এটা কিন্তু আমরা শিখতে পারি কারো কাছ থেকে। আমরা যেন হিংসা না করি, আমরা যেন সবাই কাছ থেকে আমরা যেন হেল্প নিই। দাদা আপনি এই গানটা কিভাবে করলেন, আমাকে কি গানটা একটু করিয়ে দিবেন? আমার কাছে গেলে কিন্তু আমি বিনা পয়সায় আমি গানটা কিন্তু শিখে দিই একদম। আপনি আমাকে সবচেয়ে আগে পাবেন এই দলে। আমি 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 অবশ্য কোন গান যেখানে স্যামসন দা উপস্থিত আছেন বা কোনো প্রোগ্রামে যাব বা কোথাও গাইতে যাব, তখন আমার সাথে যদি স্যামসন দা থাকেন, তখন আমি কিন্তু স্যামসন দাকে জিজ্ঞাসা করি এবং বিভিন্ন গান সম্পর্কে, যে স্যামসন দা এই গানটা এরকম এরকম। স্যামসন দা কিন্তু আমার সাথে খুব সুন্দর আমাকে বলেন যে শোয়েব এই গানটা এরকম, বা এই গানটা সুন্দর হয়েছে, এই জায়গাটা তুমি একটু ঠিক করো বা এইরকম করো। এরকম বিষয় কিন্তু অনেকবার স্যামসন দার সাথে হয়েছে। এবং আমি মনে করি অনেক সময় আমি যখন পারফরমেন্স করতে যাই তখন চিন্তা করি যে কে আসলে সঙ্গত করবে। আমি প্রথমে স্যামসন দাকে মনে করি যে আমার জন্য এটা অনেক বড় পাওয়া। হ্যাঁ, কারণ সঙ্গীতের সাথে বোধের খুব সম্মেলন দরকার। শুধু গান বাজনা করলেই হয় না,
ভেতর থেকে যারা সঙ্গীতকে ধারণ করে তাদেরকেই আসলে সঙ্গীতটা করা উচিত বলে আমি মনে করি। তো সেই রকম একজন মানুষ স্যামসন দা, যে এখন পর্যন্ত আমার দেখা ভালো মানুষ। আমার গুরু বলতেন, পণ্ডিত ভিজি যোগ, যে বেটা পহলা চাঁদনি বানো ফির গানা গাও। তো এই মানুষকে দেখে আমার মনে হয় যে আমরা হয়তো অনেক গান বাজনা করি, কিন্তু এনার কাছে অনেক কিছু শেখার আছে, অনেক আদব, অনেক ভাবনার জায়গা শেখার আছে। তো স্যামসন দা, আমরা এরপর আর কি গান শুনবো? কি মনে আসছে আপনার? হ্যাঁ, আমি দেয়ানিয়া ছবিরই গান করব, আরেকটা করব, তারপর আমি একটা নিয়াজ ভাইয়ের গান করব। আমাদের প্রতিচর্যা, আমাদের শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী একটা গান করব, আগে আরেকটা শ্যামল মিত্রের গান করে এটা করব। নিয়াজ ভাইকে খুবই, আমি কি বলবো, আমার কোনো ভাষা নেই। এরকম একটা গুণী শিল্পীকে আমরা অকালেই মানে কেমন জানি হয়ে গেল, মানে আমরা ওনাকে আর পাই না, গানও শুনতে পারি না। এত সুন্দর সুন্দর গান গেয়েছেন, আমি একটি গান গাইবো, সাহস করব গাওয়ার মতো। উনি অনেক ভালো গান, উনি অনেক বড় গুণী, অনেক বড় ওস্তাদ। ওনার সাথে গান গাওয়া, ওনার গান গাওয়া এবং ওনার সাথে তবলা বাজানো খুব কঠিন ব্যাপার। আমি যদিও কখনো বাজাইনি ওনার সাথে, চেষ্টা করেছিলাম একদিন, কিন্তু উনি ব্যস্ত ছিলেন, পারিনি। তাহলে আমি শ্যামল মিত্রের আরেকটি গান করছি, দেয়ানিয়া ছবিরই। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবে ছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধলো যেতি স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবে ছিল একটি পাখি। তাই গান শোনাতে হয় কণ্ঠকে পেঁচায়, তারে হাসি মুখে যেতে দাও, শেষবার শুনে নাও। মনে রেখো তার এই শেষ গানে ভুবন ভরিয়ে দেবে ভেবে ছিল একটি পাখি। যার গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের সভা হতে তার বিদায় নেবার পালা। ঝরে কত তারা অলোকে, মনে রাখে বলকে ছিল কত সুর বুকে তার, জানিবে না কেহ আর। মনে রেখো তারে শেষ গান। আহা হা হা হা, আহা আহা হা, লাজবাব। বাক হারিয়ে ফেললাম। আপনারা যারা শুনছেন, আমি জানি না কিভাবে শুনছেন, এই শিল্পীকে আগে কখনো শুনেছেন কিনা এইভাবে। হয়তো শুনে থাকবেন, হয়তো নাও শুনে থাকবেন। আমি এই সুরের গল্প অনুষ্ঠানের একটা মোটো আছে। এই মোটো হচ্ছে,
আমাদেরকে হয়তো অনেকেই ডাকেন গান গাওয়ার জন্যে। আমি শুরু করেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের নিয়ে, যারা গান শেখে বা সঙ্গীত নিয়ে পড়াশোনা করে। তারা গান গায় ঠিকই, কিন্তু তাদের কথা ব্যক্ত করার কোনো প্ল্যাটফর্ম নেই। তাদেরকে দিয়ে শুরু করেছিলাম। আপনাকে হয়তো কোথাও ডাকলো বাজানোর জন্যে বা হয়তো গান গাওয়ার জন্যে, কিন্তু আপনি গানকে কিভাবে লালন করেন, কিভাবে ধারণ করেন, বা সঙ্গীতের মাধ্যমে আপনার আত্মার যে উন্নয়ন, এটা কিভাবে ঘটেছে বা কতটুকু ঘটেছে বা কতটুকু ঘটছে, বা আপনি সঙ্গীতকে নিয়ে কিভাবে ভাবছেন, এই জায়গাগুলো তো আলটিমেটলি আপনার গান শুনে কেউ জিজ্ঞেস করবে না বা আপনি বলতে পারবেন না। এই জায়গাগুলোকে আসলে এই বক্তব্যকে তুলে ধরার জন্য বা এই আলোচনা করার জন্যই আমি আসলে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি, যে আমাদের সঙ্গীতের ভিতরে যে কথাগুলো, আমরা কি দুঃখে কাটাচ্ছি না সুখে কাটাচ্ছি, বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোথায় গিয়ে আটকে যাচ্ছি, বা কোথায় আমরা হেনস্থার শিকার হচ্ছি, বা কোথায় আমাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে, বা কোথায় সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে, এই জায়গাগুলো আসলে আমরা সবারটা জানি না। এই জায়গাগুলো আসলে ব্যক্ত করার জন্যেই এই সুরের গল্প অনুষ্ঠান। আমি আজকে খুবই ধন্য মনে হচ্ছে যে দাদাকে এখানে আনতে পেরেছি। উনি অনেক ব্যস্ত থাকেন, আর একটা হচ্ছে যে সঙ্গীত তো মুডের বিষয়। উনি আমাকে এত ভালোবাসেন, আমার মনে হয় যে উনি আমাকে অনেক ভালোবাসেন। তো বাসেন বলেই আমি বলার সাথে সাথেই বললো, শোয়েব কখন আসতে হবে? মাই গড! আমি বললাম, দাদা আপনি আসবেন? বলে, হ্যাঁ। তুমি ডাকছো, আমি আসবো না? দাদা চলে এলেন। আর আমি মনে করি আপনাদের জন্য এটা একটা অনেক বড় পাওয়া। শ্যামসুন্দর মতো মানুষ আজকে আমাদের আসর অলঙ্কৃত করছে এবং আলোকিত করেছে। দাদা, আমরা গল্পই করছি, গল্প করব। এরপর আপনার কোথাও এমন হয়নি যে এই যে আমি মনে করি যে আপনার যতটুকু এই দেশে আপনি যতটুকু স্যামসন সরকার হয়ে ওঠার কথা ছিল, সেই জায়গাটায় কি কোনো হতে গিয়ে আপনি কোনো বাধাপ্রাপ্ত হয়েছেন? হ্যাঁ, আমি অনেক বড় বাধাপ্রাপ্ত হয়েছি। সেটা 80 দশকে আমি ঢাকাতে এসেছি। ঢাকাতে আসার পর তখন শুধুমাত্র মিলন ভট্টাচার্য, দেব ভট্টাচার্য, ওনারা দুইজনই ফিল্মে বাজান। ওনারা একদম আমাদের বাংলাদেশের দুইজন প্রথিতযশা ওনারা মিউজিশিয়ান, তবলা শিল্পী বলে ওনাদেরকে আমি খাটো করব না। ওনারা কিন্তু অনেক গুণী। আমি ওনাদেরকে অনেক ফলো করেছি আগে, ওনারা কিভাবে তবলা বাজান। ওনারা দুজনই, দেব চৌধুরী এবং মিলন ভট্টাচার্য, দুজনই আমাকে অনেক পছন্দ করেন। আমার বড় ভাইয়ের মতো, আমাকে ছোট ভাইয়ের মতো ওরা দেখে। আমি এখনো পদধূলি ওনাদের পায়ের ধুলা নিয়ে আমি আমার কাজ শুরু করি। অনেক সময় এক জায়গায় হয়ে যাই। তা আমি যখন 80 দশকে আসলাম, তখন সমর দাসের স্কুলে আমি ছিলাম। আমি ওনার অনেক স্পেশাল রেকর্ডিংয়ে বাজিয়েছি সমর দাসের স্পেশাল গানের সঙ্গে। তো যে কোনো একটা মনোমালিন্যতার কারণে আর কি 1984 সালে আমার টেলিভিশনে অডিশন দেওয়ার কথা ছিল। যে কোনো একটু মনোমালিন্যতার কারণে আমার অডিশনটা দেওয়া হয় নাই আর কি। তারপর থেকে আমি বহু বছর টেলিভিশনে যাইনি। তারপর থেকে আমি অনেকবার অ্যাপ্লাই করেছি। এইবারও গত বছর আমি অ্যাপ্লাই করেছিলাম। আমার নামটা একদম শিল্পী তালিকায়, যন্ত্রী শিল্পীদের অডিশনের তালিকায় প্রথমে ছিল আমারটা, কিন্তু আমাকে কোনো খবরও দেওয়া হয়নি, কোনো কিছু জানাই না। আমি যোগাযোগ করেছি, বললো যে এখনো হয় নাই, কিন্তু আসলে অডিশন হয়েছে এবং লোক নিয়েছে ওরা। খুব দুঃখের সঙ্গে বলছি এটা আপনাদের যারা শুনছেন, যারা দেখছেন, যারা সঙ্গীত বোঝেন, শোনেন এবং সঙ্গীতকে অনুধাবন করেন, হৃদয়ে জায়গা দেন, তাদের কাছে এটা আমার একটা বিচার যে লাস্ট ইয়ার মানে শ্যামসুন্দর এই বয়সে এসে এইরকম একজন মিউজিশিয়ান বা শিল্পী, তাকে
তাকে কি আরেকবার অডিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে? আপনারা কিভাবে দেখেন? কোথায় আমরা, কোথায় আমাদের সঙ্গীত, কোথায় আমাদের মানসিকতা? সঙ্গীত তো পবিত্র জিনিস, সঙ্গীত তো যারা করবেন তারা তো মানুষ, তাদেরকে তো মানুষ হতে হবে। হিপোক্রেসি, জেলাস, এই জায়গাটা তো সঙ্গীতের সাথে যায় না। একজন শিল্পীকে তার শিল্পী হওয়ার পথকে রুদ্ধ করা, এটা কিন্তু আমাদের কাম্য না। খুব কষ্টের কথা, এই কথাটা খুবই কষ্টের। যিনি সঙ্গীত করতে করতে জীবন পাড়ি দিয়ে দিচ্ছেন, তার সাথে জীবনে ঘটে যাওয়া এই ঘটনাগুলো খুব পীড়াদায়ক। এটা আপনাদের কাছে আমি একটা বিচার দিয়ে রাখলাম। এরকম হলে এই দেশের সংস্কৃতি কোনোদিন সামনের দিকে এগোবে না, পেছনের দিকেই যাবে। আমরা যা ঘটেছে আমরা এগুলোকে এড়িয়ে যাব, কারণ আমরা মানুষ হতে শিখতে চাই, আমরা মানুষ হতে চাই। অন্যরা যা করে আমরা সেটা করতে চাই না বা করব না। আমরা চাই সঙ্গীত বা সংস্কৃতি একটা পবিত্র জিনিস, এটাকে আমরা প্রার্থনার সাথে, ইবাদতের সাথে এটাকে নিয়ে সামনের দিকে যাব পরবর্তী জীবন। যাই হোক দাদা, আনন্দ কষ্টের কথা তো হলোই। এইরকম কি কাজ করে খুবই আনন্দ পেয়েছেন? কি এরকম কাজ ছিল যে মনে হয়েছে যা শিল্পী জীবন সার্থক হয়েছে? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। সেটা হলো 1981 সালে, 1981 সালের প্রথম দিকে কুমিল্লাতে আমি ছিলাম। আমার বাবা যেহেতু পুলিশ সরকারি চাকরি করতেন পুলিশ ডিপার্টমেন্টে, সেজন্য কুমিল্লা থেকেছিলাম। ওইখানে 9 ঘন্টা তবলা বাজিয়েছিলাম একটানা। আচ্ছা, এটা আমি কিভাবে করতে পারলাম আমি জানি না। শুধু ওয়াশরুমে গিয়েছি, চা খেয়েছি, দুপুরে একটু খাবার খেয়েছি, সন্ধ্যায় একটু নাস্তা খেয়েছি, কিন্তু 9 ঘন্টা তবলা বাজিয়েছিলাম কুমিল্লা থিয়েটারের দেশ আমার মাটি আমার একটা নাটকের গানের জন্য। আচ্ছা, এটা হলো আমি করতে পেরেছিলাম এবং তখন করতে পেরেছিলাম। এখন যখন আজকের থেকে কত বছর আগের কথা, অনেক বছর, 40 বছরের বেশি সময় আগের কথা। তখন আমি কিভাবে এটা করলাম এটা এখনো ভাবি। এটা করেছিলাম এবং অনেক আনন্দ হয়েছিল এবং অনেক ভালো কাজ হয়েছিল, খুব মনে পড়ে। আমরা এই গল্প শুনছি, সুরের গল্প। স্যামসন সরকারের সুরের পথ চলা কেমন ছিল, কেমন যাচ্ছে এবং কেমন যাবে সেটাও আপনারা একটু অনুধাবন করতে পারেন। এবং এখন আমরা সবাই অনুধাবন করতে পারি যে সঙ্গীত বা সংস্কৃতি কিরকম যাবে, সেটা আর আমরা ক্লারিফাই না করি। তো আমরা যেহেতু গান বাজনার মধ্যেই আছি, সুরে সুরে কথা বলি। তো সুরে সুরে কথা বলতে গেলে গান আর একটু শুনতে হয়, বেশি কথা কম বলে একটু গানই করি। এখন একটু গান শুনতে ইচ্ছা। আমি নিয়াজ ভাইয়ের একটি গান চেষ্টা করছি, সকলের প্রিয় গান এটি। জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি, জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি, সব কিছু ভুলেও যেন করিলেন দেন, তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সেই বনলতা সেন হায়, জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও কালে টুল পরে এখনো,
চোখে কালি পড়েনি কোনো, হাসলেও কালে তো পরে এখনো। কি জাদু জানো তাই বিধাতা জানে, কবিতায় পড়া সেই বনলতা সিনহাই জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি। পরিপাটি বেশবাস তেমনি আছে, ঘটনার কোনো রেশ নেই তো কাছে। পরিপাটি বেশবাস তেমনি আছে, ঘটনার কোনো রেশ নেই তো কাছে। এভাবে সবাই কি থাকতে পারে, কবিতায় পড়া সেই বনলতা সিনহাই জীবন আনন্দ হয়ে সংসারে আরো আমি। সব কিছু ভুলেও যেন করিলেন দে, তুমিও তো বেশ আছো, ভালোই আছো। কবিতায় পড়া সে বনলতা সিনহাই জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি। ওহো, আহা আহা আহা, দাদা মানে আহা হা, আপনি কি বলবো, আপনারাই বলেন। এই গান শুনলে, এইরকম দরদি কণ্ঠ শুনলে মনে হয় সারা রাত গান শুনি লিসনার হই। লিসনার হওয়াটা অনেক বড় বিষয়। সবাই শুধু গাইতে চায়, শুনতে কেউ চায় না। সবাই বলতে চায়, কেউ শুনতে চায় না। আমি শুনতে চাই। আমি এরকম ভালো গান পেলে আমি সারা রাত ধরে শুনতে চাই, শুনতে পারি। আপনারা নিশ্চয়ই শুনতে চান বা শুনতে পারেন। স্যামসন দা আজকে আমার সাথে ছিল। সবাইকে আবার ধন্যবাদ জানাই আমাদের এই সুরের গল্প অনুষ্ঠানে থাকার জন্য আমাদের সাথে। আর ওনার সম্পর্কে বলার মতো ক্ষমতা আমার নাই, আপনারা শুনে ফেলেছেন অলরেডি। উনি কত বড় মাপের মানুষ, কত বড় মাপের শিল্পী। আমি চাই দীর্ঘজীবী হোক উনি, অনেক অনেক অনেক, মানে আমি যতদিন বেঁচে থাকবো স্যামসন দাকে দেখতে চাই। বাহ, আমিও চাই অনেকদিন বাঁচতে, হ্যাঁ, কিছু গান গেয়ে যেতে। আমার আসলে একটা কথা না বললে নয়, আমার মার কথা খুব মনে পড়ছে। আমার মা আমার উপরে খুবই অসন্তুষ্ট ছিলেন একটি ব্যাপারেই। তবলাতেই ভালো বাজাস, ঠিক আছে, এত কাজ নাই, তাতেও আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমারও দুঃখ নেই, আমার মারও ছিল না। কিন্তু বলতেন, তোর বাবা এত ভালো গান গাইতেন, তোর কিন্তু হতো, তোর বাবার ভাঁজগুলা, গলার ভাঁজগুলা কিন্তু তোর আসে। আসলে কিন্তু তাই। আমরা তো পারিবারিক ভাবে গান বাজনা করেছি, তো আমি তো গান বাজনা তো আমার ওইভাবে, আপনি যেরকম গান শিখেছেন, যেরকম বড় বড় জায়গায় বড় বড় ওস্তাদের কাছে শিখেছেন, তা না, আমিও কিন্তু তাই। আমার বাবাই তো আমার ওস্তাদ, তাই না? আমি আমার বাবার ছেলে দেখি তো আমি একটু গলায় আমার একটু সুর আসে। আমার পরিবারে যদি না থাকতো তাহলে কিন্তু প্রফেশনালি কিন্তু তবলা এবং গান এটা কিন্তু আমার কখনোই হতো না। আসলে পরিবারে ছিল দেখে আমার হয়েছে। আমরা এই অনুষ্ঠানটা বেশ অনেকদিন যাবৎ শুরু করেছি, সুরের গল্প। এর মধ্যে কমন যে বিষয়টা আমরা দেখেছি সেটা হচ্ছে, যারা সঙ্গীতে নিবেদিত, যারা সঙ্গীতকে ধারণ করে, তাদের সবারই পারিবারিক ব্যাকগ্রাউন্ডে মিউজিক ছিল এবং পরিবারতন্ত্রে
সঙ্গীতের একটা জায়গা ছিল। বাহ। এবং এটা না হলে আমার মনে হয় হেরিডিটি না থাকলে আমার মনে হয় সঙ্গীত হওয়া খুব একটা একদম সহজ বিষয় না। একদম। এটা আজকে শামসুন্দার কাছেও শুনলাম যে বাবা চাইতেন, মা চাইতেন, আহা হা হা, এরকম না হলে কি আসলে সঙ্গীত হয়? সঙ্গীত তো এরকমই, সবকিছু মিলেমিশে যাবে, তাহলেই তো সঙ্গীত। আমরা শেষ পথে আছি। শ্যামসুন্দার জন্য আমি তো সবসময় শ্যামসুন্দার পাশে থাকতে চাই, যেভাবেই হোক, আল্লাহ যেভাবে রাখেন থাকতে চাই, আপনার কাছে থাকতে চাই। তো আপনারা শ্যামসুন্দারকে দোয়া করবেন, মন ভরে আশীর্বাদ করবেন, এই লোকটা আরো দীর্ঘজীবী হোক, আমাদের সুন্দর সুন্দর গান শোনাবে, আড্ডা দিবে, সঙ্গীতের কথা বলবে, অনেক জানা অজানা কথা শুনবো, তথ্য শুনবো, এবং আরো সুন্দর তবলা সঙ্গত উনি করতে থাকবেন। এইটুকু আপনাদের কাছে চাওয়া, আমার কাছে, আমার দাদার কাছে চাওয়া, যে আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন। আজকের মতো আমরা যদিও একটা লাস্ট গান শুনতে শুনতে আমরা শেষ করব, কিন্তু আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা বলে। আমি দাদাকে জিজ্ঞেস করতে চাই, দাদা এই যে আপনার যে লিসনার বা যারা শুনছে বা দেখছে বা দেখবে, তাদের সম্পর্কে বা তাদের উদ্দেশ্যে সঙ্গীত নিয়ে বা সঙ্গীতের রাস্তায় বা সঙ্গীত চর্চায় বা এই সঙ্গীত জীবন ব্যবস্থায়, সাংগীতিক জীবন ব্যবস্থা, এই নিয়ে আপনার কি বলার আছে? আমার এটুকু বলার আছে, বলতে চাই অনেক কিছু, সময়েরও দরকার, কিন্তু অল্প কথায় অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়। সেটা হলো এই যে যারা এই পেজে যারা শ্রোতা, যারা এটা দেখেন নিয়মিত, নিশ্চয়ই আপনারা খুবই বুদ্ধ শ্রোতা, এটা আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি। তবে আপনারা সবসময় শুদ্ধ গান শুনবেন, ভালো গান শুনবেন, ভালো গান, আপনার ছেলেমেয়েদেরকে ভালো গান শিখাবেন, ভালো ওস্তাদের কাছে গান শিখাবেন, ভালো টিচারের কাছে গান শিখাবেন। দয়া করে সবাইকে সারেগামা, প্রত্যেকটি টিচার জন্য ভালো করে আপনার বাচ্চাদেরকে সারেগামা এবং রাগ সঙ্গীতের ধারণা দিয়ে তারপরে সেই রাগ ভিত্তিক গানগুলি যেন শিখান। সেটা নজরুল সঙ্গীতই হোক, সেটা রবীন্দ্রসঙ্গীতই হোক, সেটা আধুনিক গানই হোক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা গান শুনতে শুনতে শেষ করব। হ্যাঁ, একটু মান্নাদের গান গাবো। এটা আমি জানি যে এটা শোয়েবেরও অনেক প্রিয় গান, আমারও প্রিয় গান, আপনাদের সবার খুব প্রিয় গান, মান্নাদের নিজেরই অনেক প্রিয় গান। এটি গানটি গাইতে গাইতে চলে যাবো। এই তো সেদিন তুমি আমারে পৌঁছালে, আমার অবুঝ বেদনা, দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন তুমি আমারে বোঝালে। তোমার প্রেমের কাছে চিরঋণী করে আরো কি চেয়েছো দিতে হৃদয়ে ভরে। তোমার প্রেমের কাছে চিরঋণী করে আরো কি চেয়েছো দিতে হৃদয়ে ভরে। কণাটুকু তার আমি শুধিতে পারিনি, ব্যথা দিয়ে তাই আর বেদনা বেদনা। এই তো সেদিন তুমি আমারে বোঝালে। অনেক হারাতে হলো জীবনে তোমার, সেই অপরাধে আমি
অপরাধী, এবার একলা আমি কাঁদি, এবার একলা আমি কাঁদি। বিদায় নেবার আগে বলে যেতে চাই, তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই। বিদায় নেবার আগে বলে যেতে চাই, তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই। স্বরলিপি ভুল করা শেষের গান, স্মৃতির বিনায়ার সেধনা সেধনা। এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার অবুঝ বেদনা। দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না কেঁদো না। এই তো সেদিন তুমি আমারে বোঝালে। আহা, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। Thank you.